কৃষক বন্ধু উপভোক্তাদের জন্য খুশির খবর, বন্ধ হচ্ছে না কৃষক বন্ধু প্রকল্পটি। তবে এবার ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন করার পর কৃষক বন্ধু প্রকল্প থেকে কিছু নাম বাদ কাটা যেতে পারে। একটি সার্কুলার জারি করলো রাজ্য সরকার জুলাইয়ের 3 তারিখ। দেখুন এই সার্কুলারটি জারি করা হয়েছে। আর এই সার্কুলারে অর্থাৎ এই নোটিশে কি কি লেখা হয়েছে আমি আগে আপনাদেরকে জানাচ্ছি। এমনকি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের ফিল্ড ভেরিফিকেশন হবে, ফিল্ড ভেরিফিকেশনে কি কি লিখতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে দেখাই যে এই নোটিশে কি কি লেখা হয়েছে, বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি। দেখুন এই যে নোটিশটি, এটি প্রকাশিত হয়েছে 3 জুলাই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে। বিষয় হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে পুনরায় যাচাই। এখানে এই নোটিশে 1 নম্বরে বলা হয়েছে সব কৃষক বন্ধু উপভোক্তার নতুন করে ভেরিফিকেশন হবে। 2 নম্বরে বলা হয়েছে পিএম কিষানের সঙ্গে মিলিয়ে দেখা হবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, ইনি পিএম কিষান প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন অথচ পিএম কিষানের যোগ্য, যদি তিনি যোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে সেই প্রকল্পেরও টাকা পাবেন বা পিএম কিষানে অন্তর্ভুক্ত করা যেতে পারে ওই কৃষককে। ফিল্ড ভেরিফিকেশনের সময় আপনাদেরকে যে নথির জেরক্স গুলো দিতে হবে, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাংক অ্যাকাউন্টের কপি আর জমির নথির যে কপি সেই কপিটি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি। 4 নম্বরে এই নোটিশে বলা হয়েছে যাচাই হবে যে আবেদনকারী সরকারি স্থায়ী কর্মচারী কিনা, সরকারি পেনশন পান কিনা, আয়কর দাতা কিনা অর্থাৎ ইনকাম ট্যাক্স দেয় কিনা, আছে মৃত, ডুপ্লিকেট, এইসব প্রার্থীদের ছাঁটাই করা হবে। হয়ে বলা হয়েছে ভেরিফিকেশন ফর্ম পূরণ করে এই সমস্ত নথিগুলো জমা দিতে হবে। ভেরিফিকেশন শেষে পোর্টালে ভেরিফাইড বলে গণ্য হবে, শেষে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট বলে তা দেওয়া হবে। যে সমস্ত তথ্যগুলো দিলেন এগুলো দেখে সরকারি আধিকারিকরা অ্যাপ্রুভ অথবা রিজেক্ট করবেন। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ, আর যদি না ঠিক থাকে তাহলে রিজেক্ট করবেন। পরে আবার ব্যাক এন্ডেও যাচাই হবে, আধার, এনপিসিআই, যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটি ঠিক কিনা এইভাবে চেক হবে, ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, এমনকি জমির রেকর্ডও যাচাই হবে। আর এই পুরো কাজটি 4 সপ্তাহের মধ্যেই শেষ করার কথা বলা হয়েছে। অর্থাৎ এই সার্কুলারের উদ্দেশ্য হচ্ছে কি, যারা প্রকৃত প্রাপক কৃষক বন্ধু প্রকল্পের তাহারাই কেবলমাত্র টাকা পাবেন, এমনটাই হতে চলেছে। তাহলে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি যে 2 পাতার এই ফর্ম কিভাবে ফিল করা হবে আর কিভাবে ভেরিফিকেশন হবে, আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখুন ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি, এই ফর্মটি কিভাবে ফিল করবেন। প্রথমে উপরে লেখা রয়েছে সংযোজনী 1, কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্রসীমা অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম, ফর্ম ফর ফিল্ড ভেরিফিকেশন অফ কৃষক বন্ধু আইডি নম্বর। প্রথমে বাম দিকে দেখুন লেখা রয়েছে, এখানে কৃষক বন্ধুর আইডিটি আপনাকে লিখতে হবে। আর ফর্মটি বাংলা ভাষা অথবা ইংরেজি ভাষা যে কোনো ভাষায় লিখতে পারেন। দেখুন এখানে কৃষক বন্ধুর আইডি লিখতে হবে, তারপরে বাম দিকে দেখুন ক্রমিক নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বর বসাতে হবে বা বসানো হবে এখানে। এমনকি এই অপশন যদি না জানেন সেক্ষেত্রে না বসালেও হবে। ডান দিকে দেখুন লেখা রয়েছে যাচাইকৃত। যদি সঠিক তথ্য হয় এই বাম দিকের এই ক্রমিক নম্বরগুলো 1, 2 করে যেগুলো রয়েছে, তাহলে ডান সাইডে যে ঘর রয়েছে ওখানে টিক মার্ক দিতে হবে। যেমন প্রথমেই দেখুন তথ্যের বিবরণে লেখা রয়েছে 1 নম্বরে যেটি, সেটি হচ্ছে সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংক পাস অনুযায়ী এই সুবিধাভোগীর নাম লিখতে হবে প্রথমেই। এই যে এখানে ডান দিকে যে ঘরটি রয়েছে মাঝ বরাবর, এই মাঝ বরাবর ঘরের অংশটিতে নাম লিখতে হবে কৃষকের, যিনার কৃষক বন্ধু রয়েছে। এরপর 2 নম্বরে দেখুন কি না পিতা অথবা স্বামীর নাম, তবে এটি ইংরেজিতে লেখাই ভালো, কেননা কৃষক বন্ধু প্রকল্পের নাম ইংরেজিতেই রয়েছে। তাহলে পরের ঘরটাতে পিতা অথবা স্বামীর নাম লিখবেন। যার পিতা থাকবে পিতার নাম, যার স্বামী থাকবে সেই স্বামীর নাম যদি কোনো মহিলা আবেদন করে থাকেন সেক্ষেত্রে। আর ডান দিকের ঘরে রাইট চিহ্ন হবে, সঠিক তাই। 3 নম্বরে দেখুন ঠিকানা, ঠিকানা প্রথমে লিখতে হবে তিলের কয়ে জেলার নাম। দেখুন এই ঘরটাতে জেলার নাম লিখবেন, তার ডান দিকে রাইট চিহ্ন দেবেন। তারপরে ব্লক, ব্লকের নামটি লিখে দেবেন, ব্লকের নাম লিখে দেওয়ার পর রাইট চিহ্ন দেবেন ডান সাইডে। তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রাম পঞ্চায়েত লিখবেন,
গ্রাম পঞ্চায়েত মাঝের যে ঘর রয়েছে সেই ঘরটাতে লিখবেন, ডান দিকে রাইট চিহ্ন দিবেন। তারপরে মৌজা অথবা গ্রাম, গ্রামের নাম লিখতে হবে, গ্রামের নামটি লিখে দিবেন। গ্রামের নামটি লিখে দেওয়ার পর ডান দিকে রাইট চিহ্ন দিবেন। দেখুন আমি এখানে রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি, যেহেতু সঠিক তাই রাইট চিহ্ন দেবেন। এরপর দেখুন সুবিধাভোগীর বিবরণ, সুবিধাভোগীর বিবরণ ডান দিকের ঘরে কিন্তু কিছু লিখতে হবে না, 4 ক খ এগুলোতে লিখতে হবে। 4 কয়ে ব্যাংক বা শাখার নাম, ব্যাংকের যে শাখা রয়েছে সেই ব্যাংকের শাখার নাম এখানে লিখতে হবে, ডান দিকে রাইট চিহ্ন। তারপরে 4 খ আইএফএসসি কোড, ব্যাংকের যে আইএফসি কোড ব্যাংকের বইয়ের প্রথম পাতায় লেখা থাকে সেই আইএফসি কোড লিখতে হবে, ডান দিকের যে ঘর রয়েছে সেখানে রাইট চিহ্ন দিতে হবে, যেহেতু সঠিক লিখছেন তাই। এরপর 4 গ এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এই জায়গাটাতে লিখতে হবে, দেখুন ডান দিকে রাইট চিহ্ন। এরপর 5 নম্বরে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে কৃষকের সেই মোবাইল নাম্বার এই জায়গাটাতে লিখে ডান সাইডের ঘরে রাইট চিহ্ন দিতে হবে। এরপর আধার নম্বর, কৃষকের যে আধার নম্বর সেই আধার নম্বরটি এই জায়গাটাতে লিখে দেবেন, ডান দিকে রাইট চিহ্ন দেবেন। এরপরে রয়েছে এপিক নম্বর, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার দেবেন এই যে এই জায়গাটাতে, দিয়ে পরে ডান সাইডে যে ঘর রয়েছে এখানে রাইট চিহ্ন দেবেন। এরপর দেখুন 8 নম্বরে রয়েছে কি এএসডিডি তালিকাভুক্ত কিনা, অর্থাৎ এই 2026-এ যে এসআইআর হয়েছে তাতে ডিলিট হয়েছেন কিনা, এখানে ডিলিট হয়েছেন কিনা ক্ষেত্রে না অর্থাৎ নো লিখবেন, যেহেতু ডিলিট হননি, নতুবা কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ যেতে পারেন বা বাদ যাবেন, দিয়ে পরে ডান দিকে রাইট চিহ্ন দিবেন। এরপর পিএম কিষানের সুবিধাভোগী কিনা, যদি পিএম কিষান প্রকল্পের টাকা পান সেক্ষেত্রে ইয়েস লিখবেন, না পেলে নো লিখবেন, এই যে এই ঘরটাতে। যদি পান সেক্ষেত্রে ইয়েস লিখে দিবেন, এই যে এই ঘরটাতে। লেখার পর ডান দিকে যে ঘর রয়েছে সেই ঘরে রাইট চিহ্ন দিয়ে দেবেন। তারপরেই কি রয়েছে 10 নম্বর, প্রধান পেশা কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধানবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি তিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন, তাহলে এগুলোর ক্ষেত্রে যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস, আর যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নো লিখবেন। নো লেখার পর ডান দিকের ঘরে রাইট চিহ্ন দিবেন। যেহেতু এগুলোর কোনোটাই আপনি নন সেক্ষেত্রে নো লিখবেন এই ঘরটাতে, দিয়ে পরে ডান দিকে রাইট চিহ্ন দেবেন। এরপরেই চলে আসবেন 11 নম্বরে। 11 নম্বরে জমির বিবরণ রয়েছে। জমির বিবরণে প্রথমে লিখতে হবে জেএল নম্বর, অর্থাৎ যেটি জেএল নম্বর থাকবে সেটি তার ডান দিকে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপর খতিয়ান নম্বর লিখতে হবে, তারপরে দাগ নম্বর লিখতে হবে যেটি জমির পর্যায়ে থাকে, তারপরে জমির পরিমাণ কতটা একরে লিখতে হবে। আর যেহেতু সঠিক লিখছেন এগুলো, তাই ডান দিকের যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে প্রত্যেকটাতেই রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখুন 11 রয়েছে, ROR এর তারিখ, অর্থাৎ জমির খতিয়ানটি যে তারিখে তৈরি হয়েছে সেটি লেখাই থাকে দেখবেন পর্যায়ে, সেক্ষেত্রে সেই তারিখটি এখানে উল্লেখ করে দিবেন। আর যদি লেখা না থেকে থাকে অনেকের ক্ষেত্রে সেক্ষেত্রে উল্লেখ করার দরকার নেই, দিয়ে পরে রাইট চিহ্ন দেবেন। এরপর দেখুন জমি দখলের ধরন, অর্থাৎ আপনার কেনা জমি না উত্তরাধিকার, বাবা মায়ের থেকে না দিদি দাদুর থেকে, সেটি কিন্তু আপনাকে লিখে দেওয়া হবে। যদি কেনা হয় সেক্ষেত্রে ক্রয় লিখবেন, যদি কেনা না হয়ে থাকে সেক্ষেত্রে যেটি হবে সেটি লিখবেন। এখানে ইংরেজিতে লেখা রয়েছে পারচেস বা ডেথ মিউটেশন ট্রান্সফার এইসব লেখা রয়েছে, রাইট চিহ্ন দেবেন ডান দিকে। 12তে আয়কর প্রদানকারী কিনা, যদি আপনি আয়কর দেন অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন তাহলে এখানে ইয়েস লিখবেন, যদি না দেন সেক্ষেত্রে নো লিখবেন, রাইট চিহ্ন দেবেন। তবে এক্ষেত্রে নো লিখবেন, নতুবা হয়তো কৃষক বন্ধু প্রকল্প নাও পেতে পারেন। এরপর এখানে দেখুন স্বামী অথবা স্ত্রীর বিবরণ, অর্থাৎ সেই কৃষকের স্ত্রীর নাম লিখতে হবে। প্রথমে এখানে দেখুন স্ত্রীর নাম লেখা রয়েছে এখানটাতে, যদি কোনো স্ত্রী আবেদন করে থাকে সেক্ষেত্রে স্বামীর নাম দিয়ে পরে রাইট চিহ্ন, স্ত্রীর নাম তো লিখলেন। এরপর স্ত্রীর ব্যাংকের বিবরণ দিতে হবে, প্রথমে লিখতে হবে ব্যাংক বা ব্যাংকের শাখার নাম, এই জায়গাটাতে ব্যাংকের নাম এবং ব্যাংকের শাখার নাম লিখবেন। তারপরে ডান দিকের ঘরে রাইট চিহ্ন দেবেন। তারপরে 14 যে খ ঘর রয়েছে সেই খয়ে লিখবেন, অর্থাৎ এখানে যে কলামটি রয়েছে এগুলো সব স্ত্রীর ডিটেলস হবে। স্ত্রীর ব্যাংকের বইয়ের আইএফসি কোড এই জায়গাটাতে লিখতে হবে, ডান দিকে রাইট চিহ্ন দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর তারপরে ওই স্ত্রীর লিখতে হবে। দেখুন এই যে এই জায়গাটাতে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর লিখে ডান দিকে যে ঘর রয়েছে সেই ঘরটাতে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে, যেহেতু সঠিক তাই। তারপর দেখুন 15 নম্বরে আধার সংযুক্ত মোবাইল নম্বর, আধারের সাথে সংযুক্ত থাকা মোবাইল নাম্বারটি লিখতে হবে।
তারপরে ডান দিকের ঘরে রাইট চিহ্ন, ওটা সব ক্ষেত্রেই হবে। এরপর দেখুন 16 নম্বরে আধার নম্বর লিখতে হবে কার, না স্ত্রীর আধার কার্ডের নাম্বারটা এই জায়গাটাতে লিখতে হবে, ডান দিকের ঘরে রাইট চিহ্ন দিতেই হবে। তারপরে 17 নম্বরে এপিক নাম্বার, অর্থাৎ স্ত্রীর এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, বর্তমান ভোটার কার্ডের নাম্বার কিন্তু দেবেন। ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর ডান দিকে রাইট চিহ্ন দেবেন। এরপর দেখুন 18 নম্বরে হয়েছে কি কেবিএন এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ এখানে যার ডিটেলস দিচ্ছেন অর্থাৎ স্ত্রী, সেই স্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী কিনা। যদি স্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হন সেক্ষেত্রে ইয়েস, আর যদি না হয় সেক্ষেত্রে নো দিবেন, দিয়ে পরে ডান দিকে রাইট চিহ্ন দেবেন। এরপর এএসডিডি তালিকাভুক্ত কিনা আপনার স্ত্রী, যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, না হয়ে থাকলে নো। তারপরে দেখুন রয়েছে কি না পিএম কিষানের সুবিধাভোগী কিনা, এক্ষেত্রে স্বামী স্ত্রী এই প্রকল্পটি পাননি, সেক্ষেত্রে সকলেরই নো হতে পারে বা নো হবে, ডান দিকে রাইট চিহ্ন দেবেন। এরপর সেই একইভাবে 21 নম্বরে প্রধান পেশা কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সাংবিধানিক সংস্থা, এই সমস্ত এখানে যে লেখাগুলো রয়েছে এগুলোর একটিতেও আপনার স্ত্রী হচ্ছে কিনা, যদি হয় সেক্ষেত্রে ইয়াস, না হয় সেক্ষেত্রে নো, তবে বেশিরভাগ ক্ষেত্রে নো হবে, তাই নো লিখবেন, ডান দিকে রাইট চিহ্ন দিয়ে দেবেন। এখানে অঙ্গীকার পত্রটি পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর ডান দিকে দেখুন এখানে সুবিধাভোগী স্বাক্ষর, সুবিধাভোগী যিনি কৃষক বন্ধু প্রকল্প পাচ্ছেন তার এখানে সাইন করে দিবেন, সাইন করে পরে এই ফর্মটি যে সমস্ত ডকুমেন্ট গুলো বললাম সেগুলো দিয়ে জমা করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।